কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন করা হয়েছে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। সো এটার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি আপনাদের বের করে দেখাবো। বাট একটা প্রবলেম শেয়ার করি। প্রবলেমটা হচ্ছে যখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে আমরা মনে করি 4টা 9 হবে। সো একটু আগেও আমি বলছি অথবা সম্ভবত গত লেকচারে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আসলে যখন 9 দিয়ে শুরু হবে এগুলো বৃহত্তম সংখ্যা, 1 এর পরে 0 দিয়ে শুরু হবে এগুলো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। বাট আপনাকে যখন স্পেসিফিক ভাবে 4টা অঙ্ক দিয়ে দিবে তখন 4টা 9 বৃহত্তম সংখ্যা, 1 দিয়ে 3টা শূন্য ক্ষুদ্রতম সংখ্যা, এই লজিকটা কিন্তু এখানে কাজ করবে না। সো আপনাকে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এই 4টা অঙ্ক দিয়ে বের করতে হবে। সো যাই হোক, আমাদের কাছে এখানে দেওয়া আছে 0 1 2 3। আমি বৃহত্তম সংখ্যা বের করব। এই 4টা ডিজিটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। তো এই 4টা অঙ্ক দিয়ে সর্বোচ্চ বড় সংখ্যা আপনি 3210 বের করতে পারবেন, এর চাইতে আর বড় হবে না। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3210। ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে এটাকে জাস্ট উল্টাই দিবেন। উল্টাই দিলে কি হবে? লাস্টে ছিল 0 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তো 123। এখন প্রশ্ন তো বলছে 4 অঙ্কের, এটা কিন্তু 4 অঙ্কের হয় না, কারণ এইখানে আমাদের বাদিকে 0-র কিন্তু কোনো মূল্য নাই। তো এটা কিন্তু 3 অঙ্কের হয়ে গেল। তো যেহেতু 3 অঙ্কের হয়ে গেছে সেহেতু 1 আর 0-র মধ্যে জাস্ট এক্সচেঞ্জ করবে। ওকে, কারণ 0 যদি আগে থাকে তাহলে কিন্তু এটা 4 অঙ্ক থাকবে না, কারণ প্রথমে 0-র কোনো ভ্যালু নাই। এখন নরমাল ওয়েতে জাস্ট বিয়োগ করেন। তাহলে বিয়োগ করলে এখানে হবে কি, 3 আছে কত হইলে 10 হবে, 7 হইলে এখানে যে 1 এখানে চলে আসলো, 3 আছে কত হইলে 11 হবে, 8 হইলে 1 আছে, 1 থেকে 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, 1 থেকে 2 অর্থাৎ 2187। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আপনারা বিয়োগটা হয়তো সবাই পারেন। তো যাই হোক, তারপর আপনার কাছে ক্যালকুলেটর থাকবে, কিছু কিছু পরীক্ষার্থী ক্যালকুলেটর দিবে, কিছু কিছু দিবে না। তো আপনাদের ক্যালকুলেটর ছাড়া মানে অভ্যস্ত হইতে হবে। এগুলো তো ছোট যোগ বিয়োগ, আরো বড় বড় গুলো আপনাকে অভ্যস্ত হইতে হবে। যদি আপনি পরীক্ষা হলে ক্যালকুলেটর পান, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। যদি না পান, সেই প্রিপারেশনটা আপনি নিয়ে যাবেন। সো কোশ্চেন নাম্বার 6, 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা কত? কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে অতএব 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা সবাই জানি বৃহত্তম সংখ্যা হলে 9 দিয়ে স্টার্ট হয়, তাহলে 999, 6টা 9 হবে। কেমন? আচ্ছা, তারপরেটা যেটা হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে স্টার্ট হয়, 1 এর পরে 0 হবে। তো এটা হচ্ছে আমাদের 9,99,999, আর এটা হচ্ছে 1 লক্ষ। কেমন? তো আমাদের প্রশ্ন হচ্ছে এদের পার্থক্য, দ্যাট মিন্স আমাদের বিয়োগফল বের করতে হবে। তো এটা 9 হবে, 9 9 9 9 8। তো 8 এর পরে 5টা 9, এই হচ্ছে খ নাম্বার উত্তর। কেমন? এই ইজি টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে, আপনাকে অ্যাভয়েড করার কিছুই নাই, অবশ্যই আপনাকে এগুলো পারতে হবে। তারপরে হচ্ছে 7 নাম্বার কোশ্চেন হচ্ছে 5টি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে এবং বিজোড় হবে। হ্যাঁ, আসলে আপনাকে যখন 5টা জোড় সংখ্যা বলবে, এক্সাম্পল আমরা যাই কোশ্চেন নাম্বার 7, যেমন 2, তারপরে হচ্ছে আপনার 4, তারপরে 8, 6, তারপরে আবার 2। তো আমরা যদি এগুলো যোগ করি একটু দেখেন কত হয়, 6 6 12 12 20 22। দেখেন, শুধু এটা না, আপনি অন্য বিজোড় জোড় সংখ্যা নিয়ে কথা বলেন। যেমন আমি 4, তারপরে 8, তারপরে আবার 8, তারপরে 6, তারপরে আবার 2, 5টা জোড় সংখ্যা নিয়ে কথা বললাম। এখানে 20 26 28। হ্যাঁ, সো এটা কিন্তু আমার একটা কি জোড় সংখ্যা। সো এখানে সম্ভবত 22 হয়েছিল। সো নরমালি আপনি এটাকে লিখে রাখতে পারেন যে 5টি বা বিজোড় সংখ্যক জোড় নিয়ে যখন আমি যোগ করি এটা অলওয়েজ জোড় হবে। বাট এখানে কোশ্চেনটা করা হয়েছে 5টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে। চলেন না একটু দেখি। 5টা বিজোড় সংখ্যা হচ্ছে আমি 1 নিলাম, তারপরে 5 নিলাম, তারপরে 3 নিলাম, তারপরে 7 নিলাম, আবার 9 নিলাম। ব্যাপারটা ক্রমিক এরকম না। তাহলে 6 9 16
16 আর 9 যোগ করলে কিন্তু 25 হবে। হ্যাঁ, আপনি যদি এটাকে চেঞ্জ করেন যে আমি 1 নিলাম, আরেকটা 1 নিলাম, তারপরে 3 নিলাম, তারপরে 3 নিলাম, তারপরে 5 নিলাম, মানে রিপিট নিলাম, তাহলে এখানে 2 আর 8 5 হচ্ছে 13। তো বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যা আপনি যদি যোগ করেন সেটা সর্বদা বিজোড়ই হবে। তো এটা আপনি একটু মনে রাখবেন। কথাটা হচ্ছে বিজোড় সংখ্যক জোড় সংখ্যা। আমি যদি লাইনটাকে একটু স্টেটমেন্ট আকারে একটু লিখে দিই আপনাদের, যে বিজোড় সংখ্যক জোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় হবে। কেমন? সর্বদা জোড় হবে। আর 2 নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল সর্বদা বিজোড় হবে। যদি সংখ্যকটা বিজোড় হয়, বিজোড় সংখ্যক, হ্যাঁ। তো আমাদের এখানে 5টা বলছে, 5 একটা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কি হয়? বিজোড় হয়। কঠিন ভাবে চিন্তা না করে আপনি প্র্যাকটিক্যালি 5টা র্যান্ডমলি 5টা সংখ্যা নেবেন, যোগ করে দেখবেন, সেই অনুপাতে আপনি লিখবেন। এটা আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপারটা এরকম কিছু না। আমি এটা জানি, দ্যাটস ওয়াই আপনাদেরকে জানাই দিলাম। আচ্ছা, যাই হোক, তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বললো? এইটা বললো 1920 অঙ্কগুলো দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? সো আপনাদেরকে আমি বৃহত্তম সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা শিখাইছিলাম। সবচেয়ে বড় সংখ্যা, বড় অঙ্ক কে? 9। তারপরে এর চাইতে ছোট কে? এইখানে আছে 2, এর চাইতে ছোট কে 1, এর চাইতে ছোট কে 0। তাহলে 9210 এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। কোনো কারণে ক্ষুদ্রতম আসলে কি লিখতাম? অবশ্যই 0 হলে এটা 4 অঙ্কের হবে না। তাহলে প্রথমে 1, তারপরে 0, তারপরে 2, তারপরে 9। যদি আমার কাছে কোশ্চেনটা আসতো ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আমরা এটা লিখতাম উত্তর। আই থিংক আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। কোশ্চেন নাম্বার 9, এবং মোটামুটি এইখানে কিছু কথাবার্তা আছে, যে যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করা হয় তবে কতটি 5 পাওয়া যাবে? দেখেন, এটা আসলে একটু আপনার সবাই পারবেন, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। যেমন 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 5, প্রথম সংখ্যাটা 5, যেখানে আমরা 5 পাবো, 6 7 8 9 10, তারপরে আমরা 15 এর মধ্যে 5 পাবো, 25 5 পাবো, 35 পাবো, 45, তারপরে হচ্ছে 50, মানে 50 থেকে কিন্তু আবার 5 পাওয়া শুরু করব, অর্থাৎ 50 51 52 53 54 55 এর মধ্যে 2টা 5 পাবো, 56 57 58 59 এর মধ্যে পর্যন্ত পাবো। তারপরে গিয়ে 65-তে 5 পাবো, 75-এ 5 পাবো, 85-তে 5 পাবো, 95-এ 5 পাবো। তো আমরা যদি কাউন্ট করি 5 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 20টা। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। যাই হোক, এখন আমি আগে 11টাকে আমি মানে কি করছি, মানে হাইলাইট করে রাখছিলাম। কেন রাখছি সেটা একটু বলি। মানে আমরা যখন মানে 5 কাউন্ট করা শুরু করি, 5 15 25 35 45, তারপরে আমরা 55-তে চলে যাই। মানে কোনো কারণে বা অকারণে আমাদের 51 52 53 54 এগুলা মিস হয়ে যায়। যখন আমি এগুলা মিস করে ফেলি তখন বেসিক্যালি ক্যালকুলেশন গুলো 11টাই হয়। তো আসলে তো 50 51 52 53 এগুলো তো মিস করার জিনিস না, এগুলো তো 5 আছে, বাট সামহাউ কোনো একটা কারণে আমরা এটা মিস করে ফেলি। তো প্রশ্ন হচ্ছে এখানে আসলে একটু যদি কাউন্ট করে বের করে আমার জন্য একটু টাইমটা একটু বেশি লাগে। তো আমি একটা শর্টকাট না, আসলে আমি বলবো এটা একটু মনে রাখবেন, যে 1 থেকে 100 পর্যন্ত অঙ্কগুলো মানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে 0 আছে 11টি, 0 থাকবে 11টার মধ্যে 0 থাকবে। যেমন 1 থেকে 100-র মধ্যে কিন্তু 0 নাই, 10 এর মধ্যে 0 আছে, তারপরে 20-র মধ্যে আছে, 100-র মধ্যে কিন্তু 2টা 0 আছে। তাহলে এখানে 10টা আর 100-র মধ্যে 2টা 11টা। যাই হোক, তারপরে আপনার যেমন 1, সবচেয়ে বেশি সংখ্যক 1 আছে 21টি, কারণ 1-এর মধ্যে 1 আছে, তারপরে 10-এর মধ্যে আছে, 11-র মধ্যে আছে।
12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে আবার 21-এর মধ্যে আছে। তো এইভাবে 1 আছে 21টা, আপনি কাউন্ট করে দেখেন। তারপরে আপনি যদি 2 কাউন্ট করেন, 2 আছে 20টা, 3 আছে 20টা, 4 আছে 20টা। অর্থাৎ আমি এক কথায় যদি বলি 2 থেকে শুরু করে 9 পর্যন্ত, হ্যাঁ, মানে 2 আছে 20টা, 3 আছে 20টা, তারপরে 9 আছে 20টা। ওকে, সো 0 আছে 11টা, 1 আছে 21টা, এবং 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই 20টা 20টা করে আছে। আপনারা একটু মাথায় রাখবেন, পরীক্ষাতে এটা যেহেতু আসে। বাস্তব সংখ্যার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। সো আসলে মৌলিক সংখ্যা আমরা সবাই জানি, মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এক্সাম্পল হচ্ছে 2, 2 কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি। 3 কেও আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি। 5 কেও সেম কথা। সো খুবই নরমাল একটা ব্যাপার যে মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর যৌগিক সংখ্যাগুলা হচ্ছে কি, বেসিক্যালি ওই সংখ্যা, যেমন 8 কে 8 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। এট দ্য সেম টাইম 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। অর্থাৎ কি, মানে যেই সংখ্যাকে ওই সংখ্যা 1 ছাড়া আরো অনেক সংখ্যা, এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এদেরকে কমপ্লেক্স নাম্বার বা যৌগিক সংখ্যা বলা হয়। আর সহমৌলিক সংখ্যা সম্পর্কে যদি বলি, মানে সহমৌলিক শব্দটা শুনি আমরা মনে করি মনে হয় এখানে মৌলিকই থাকবে, ব্যাপারটা এরকম না। সেটা মৌলিকও থাকতে পারে, যৌগিকও থাকতে পারে। যেই জোড়ার মধ্যে, যেই জোড়াকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে যায় না, যেমন 8 এবং 13, 8 কে এবং 13 কে দুটাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না। অথবা 8 অথবা 15, এটাকে আপনি 1 এবং মানে 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না। বাট 2 এবং 4, এটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারি। অথবা 4 এবং 8, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। জোড়াটাকে, সহমৌলিকের মধ্যে জোড়া হবে এবং সেই জোড়াকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সো আমরা যদি একটু লিখিত আকারে ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি, সো আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, আমি 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা সবাই জানি, 2, 3, 5 এবং 7। অনেকে কোশ্চেন করে 1 তাহলে কি মৌলিক না যৌগিক? হ্যাঁ, সো 0 এবং 1 কে মৌলিক বা যৌগিক হতে হলে সেটা ন্যাচারাল নাম্বার হবে, এটা একটা শর্ত। সো 0 আমার মৌলিক বা যৌগিকের মধ্যে এমনি পড়তেছে না। 1টাকে আমরা নিউট্রাল, নিউট্রাল যেটাকে ব্যালেন্স করে, মৌলিক এবং যৌগিককে ব্যালেন্স করার জন্য ইউজ করা হয়। দ্যাটস ওয়াই এটা মৌলিকও না যৌগিকও না। কোনো একটা সময় অর্থাৎ হয়তো বা 2005-6 এর আগে 1 কে মৌলিক সংখ্যা ধরা হইতো, বাট আমাদের এই বর্তমান সময়ে মৌলিক 1টাকে মৌলিক সংখ্যা ধরা হয় না, এটাকে নিউট্রাল নাম্বার ধরা হয়। অর্থাৎ মৌলিক এবং যৌগিককে সে ব্যালেন্স করছে। সো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এটা আমরা সবাই ইজিলি বলতে পারি। 11 থেকে 19 পর্যন্ত হচ্ছে 13, 17 এবং 19। 20 থেকে 29 পর্যন্ত 23, 29, তারপরে 31, 37, 41, 43, 47। তো এগুলো নর্মাল ব্যাপার। হ্যাঁ, তো এখন প্রবলেমটা হচ্ছে আমরা মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা বের করতে পারি, মানে খুব বেশি প্রবলেম হয় না। টোটাল 25টা আছে এই পর্যন্ত। এবং একটা ব্যাপার আপনারা জানবেন বা মুখস্থ রাখার চেষ্টা করবেন, এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সামেশন বা যোগফল হচ্ছে 1060। আচ্ছা, তারপরে 100 থেকে 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আপনাকে আমি দিয়ে দিলাম। এখন বেসিক্যালি একটা সংখ্যা মৌলিক কিনা এটা আমি কিভাবে বের করব? খুবই নরমাল ব্যাপার। এটাকে যদি অন্য কোনো অঙ্ক দ্বারা ভাগ করা যায় তাহলে সে মৌলিক না, যদি অন্য কোনো অঙ্ক দ্বারা ভাগ করা যায় না তাহলেই সে মৌলিক। তো আমি বিশাল বড় একটা সংখ্যা দিলাম আপনাকে, দিয়ে বললাম এখন এটা মৌলিক কিনা যাচাই করেন। আপনি 2 দ্বারা দেখলেন ভাগ যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, আপনি 9 পর্যন্ত ট্রাই করলেন, বাট সে 11 দিয়া যায় দ্যাট টাইম। সো একটা কনফিউশন থাকে যে এক্স্যাক্টলি এটা মৌলিক কিনা কিভাবে যাচাই করবো, সেটার জন্য ছোট্ট একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, মনে করেন আমি আপনাকে বললাম 143 একটা সংখ্যা, এটা মৌলিক নাকি যৌগিক। তো আপনি র্যান্ডমলি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে এভাবে ভাগ করতে থাকবেন, গেল নাকি না গেল, কত পর্যন্ত ভাগ করবেন, এটা কিন্তু কনফিউশন থেকে যায়। তো একটা টেকনিক হচ্ছে, যেই সংখ্যাটা মৌলিক যাচাই করতে বলবে এই সংখ্যাটার আমরা রুট ওভার করব। যেমন 143 যাচাই করতে বলছে, এটাকে আমি রুট ওভার করলাম, আনুমানিক 11 পয়েন্ট সামথিং হবে, 11 পয়েন্ট হয়তো বা 9, 8 বা 7 এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা বের করতে পারলাম। এখন যে রেজাল্টটা বের হবে,
এই রেজাল্টের নিচে বা ওই রেজাল্টের চাইতে ছোট যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো একটু কাউন্ট করবেন। তাহলে এর মধ্যে আছে 2, 3, 5, 7 এবং 11। এই রেজাল্টের চাইতে ছোট মৌলিক সংখ্যাগুলো আপনাকে এত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না। আপনি ট্রাই করবেন এই 143কে 2 দিয়ে ভাগ করা যায় কিনা, যায় না। 3 দিয়ে ভাগ করা যায় কিনা একটু ভাবেন, আপনি এটাকে 3 দিয়ে ভাগ করতে পারতেছেন কিনা একটু দেখেন। 3 দিয়ে ভাগ করলে কত হবে আপনার, 3 4 12, তাহলে আমার থাকবে কত 23, যাচ্ছে না। আপনি 5 দিয়ে ভাগ করেন, যাবে না। আপনি এটাকে 7 দিয়ে ট্রাই করেন, যদি আপনি 7 দিয়ে ট্রাই করেন তাও যাবে না। বাট 11 দিয়ে ট্রাই করেন 143কে, তাহলে ব্যাপারটা হবে 11 33। সো এটা কিন্তু ভাগ গেল। যদি এই সংখ্যাগুলোর কোনটা দিয়ে ভাগ যায় তাহলে সে কখনো মৌলিক না। সো এটা একটা যৌগিক সংখ্যা। তো আপনার জন্য কিন্তু ইজি হয়ে গেল। 11-র পরে আপনি হয়তো 12, 13, 14 যদি ভাগ না যেত তাহলে আপনি কত পর্যন্ত ট্রাই করবেন, এটা নিয়ে কিন্তু আপনার কনফিউশন কাজ করতো। আপনি প্রথমে 2 ট্রাই করতেন, 3 করতেন, মাঝখানে আপনি 4 ট্রাই করতেন, দরকার নাই। তো আরেকটা সংখ্যা নিয়ে যদি আমি বলি, সেটা সংখ্যা হচ্ছে মনে করেন 197, এটা মৌলিক কিনা আপনাদের যাচাই করতে বললাম। তো আপনি আগে এটাকে রোট ওভার করলেন, এটাকে যদি আমরা রোট ওভার করি তাহলে 14 এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা 14.05 ধরলাম। তো 14-র চাইতে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আপনি দিবেন। তাহলে 2, 3, 5, 7, 11 এবং 13। আপনি ভাগ করা শুরু করেন, 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না। মানে ভাগ করলে ভাগশেষটা শূন্য হবে না, সেটা তো বুঝতে পারছেন। ভাগ যদি এটা ভগ্নাংশ হয়, মানে ভাগ যাবে না বলতে আমি এটা বোঝাচ্ছি আসলে ভাগশেষটা শূন্য হবে না। ভাগশেষ শূন্য হবে না, এটা দিয়েও হবে না, এটা দিয়ে হবে না, ইভেনচুয়ালি এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। যদি একটা দিয়েও ভাগ না যায় তাহলে সেটা কি হবে, আপনার মৌলিক সংখ্যা হবে। আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। হ্যাঁ, তো 1 থেকে মোটামুটি 100 পর্যন্ত অবশ্যই লিখে ফেলবেন। 100 থেকে 200 পর্যন্ত আমি বলবো লিখে ফেলার জন্য, কারণ এক্সামে মোটামুটি 200 পর্যন্ত আসে। কোনো কোনো ক্ষেত্রে আমি 500 পর্যন্ত দেখছি আসার জন্য। বাকিগুলো অবশ্যই আপনারা বইয়ের মধ্যে পাবেন, ঠিক আছে। তো যাই হোক, এগুলা বের করার জন্য আমি আপনাদের টেকনিকও শিখাইয়া দিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আমাদের যৌগিক সংখ্যা নিয়ে অলরেডি আমি কথা বলছি, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 4 একটা সংখ্যা, এটাকে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, এট দ্য সেম টাইম 4 দিয়ে করতে পারবো, এট দ্য সেম টাইম 2 দিয়ে করতে পারবো। তো এটা একটা আমার যৌগিক সংখ্যা। সো এই হচ্ছে যৌগিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তারপরে সহমৌলিক সংখ্যা। স্টুডেন্ট লাইফে এটা আমাকে খুব প্যারা দিত। আমি মনে করতাম সহমৌলিক সংখ্যা মানে জোড়া, এটা আমি আগে থেকে জানতাম। সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে জোড়া। তো এটা হচ্ছে মৌলিক সংখ্যার জোড়া। মানে আমি ভাবতাম সম্ভবত 3 এবং 7 এরা পরস্পর সহমৌলিক সংখ্যা, বাট এটা আমার এই কনসেপ্টটা আমার ভুল ছিল স্টুডেন্ট লাইফে। যে আসলে সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে যেই জোড়াটাকে 1 ব্যতীত অন্য কারো দিয়ে ভাগ করা যায়। যেমন 3 এবং 8 এটা সহমৌলিক সংখ্যা। মানে কারণ 3 এবং 8কে আপনি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না 1 ব্যতীত। অথবা এর মধ্যে কিন্তু 3 কিন্তু মৌলিক, আবার 8 কিন্তু যৌগিক। ওকে, সো অথবা এখানে অবশ্য 3 5 বললে এটাও ভুল হবে না, কারণ 3 5 দুইটাই মৌলিক, বাট 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবেন না। অথবা এখানে হইতে পারে 5 অথবা হচ্ছে আপনার 10, এটা সহমৌলিক সংখ্যা। অবভিয়াসলি নট, কারণ হচ্ছে কি এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, তো সহমৌলিক সংখ্যা হচ্ছে যেই জোড়াটাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ওকে, সো আমরা নেক্সট লেকচারে মোটামুটি এই টপিকগুলা থেকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা প্রত্যেকটার ইংলিশ জানবেন। অনেক সময় ইংলিশে আছে নিচের কোনটি প্রাইম নাম্বার, নিচের কোনটি কমপ্লেক্স নাম্বার, নিচের কোনটি কো প্রাইম নাম্বার। কো প্রাইম মানে সহমৌলিক সংখ্যা, কেমন? কারণ ইংলিশ থেকে দেখবেন মোটামুটি প্রশ্ন পড়ে নিচের কোনটি প্রাইম সংখ্যা। সো প্রাইম মানে মৌলিক, না জানলে এটা আসলে অ্যান্সার করা একটু টাফ বা কঠিন ব্যাপার হয়ে যাবে।